অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, চিঠিপত্র দুটি মনের ঘাত প্রতিঘাত। তবে আজ নবান্নে নির্বাচন কমিশনের যে পত্রবোমা আছড়ে পড়ল, তাতে মনের কথা জানি না, কিন্তু রাজনীতির ঘাত প্রতিঘাত একেবারে চরমে উঠেছে। আর তাই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। অফিসারদের সাসপেনশন ইস্যুতে নজিরবিহীন সংঘাতে নবান্ন ও নির্বাচন কমিশন। 5 জনকে সাসপেন্ড করে কেন এখনো এফআইআর নয়, ব্যবস্থা নিয়ে জানান সোমবার দুপুর 3টের মধ্যে। ফের মুখ্য সচিবকে চিঠি কমিশনে। এবার কি করবে রাজ্য? দ্বিতীয় প্রশ্ন। কারো শাস্তি হতে দেব না, কমিশনের চিঠি পেয়ে বুধবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এই সংঘাতের আবহে নবান্নে এলো কমিশনের দ্বিতীয় চিঠি। ক্রমশ কি জোরালো হচ্ছে সাংবিধানিক সংকটের সম্ভাবনা? তৃতীয় প্রশ্ন। এসআইআর নিয়ে সংসদে যৌথ আন্দোলনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন রাহুল গান্ধী। তারপর রাহুলের বাসভবনে নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি তবে 26-এ ফের আসন সমঝোতার রাস্তায় হাঁটবে কংগ্রেস আর তৃণমূল? চতুর্থ প্রশ্ন। তৃণমূল সাম্প্রদায়িক জোট সিপিএম এর সঙ্গেই হওয়া উচিত। কংগ্রেস তৃণমূলের জোট হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। জোট জল্পনার মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীর চৌধুরী। দিল্লির সমীকরণ নাকি রাজ্যের রাসায়ন? শেষমেশ কোনটা গুরুত্ব পাবে কংগ্রেস হাইকমান্ডের কাছে? পঞ্চম প্রশ্ন। আরজিকর কাণ্ডের 1 বছরে আজ ফের পথে নাগরিক সমাজ। কাল নবান্ন অভিযানের ডাক। বিকল্প জায়গার ঘোষণা পুলিশের। সেটিংয়ের অভিযোগ তিলোত্তমার মা ও বাবার। আদৌ বিচার পাবে সব হারানো এই পরিবার? তবে শুরুতেই দেখাবো রাজ্য সরকারের 4 অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে সোমবারের মধ্যে রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। দেখুন। বিধানসভা ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত আরও বাড়ল। আরও জোরালো হলো সাংবিধানিক সংকটের আশঙ্কা। গোড়ালো হলো পরিস্থিতি। 4 জন সরকারি অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য একেবারে সময় বেঁধে দিয়ে মুখ্য সচিবকে কড়া চিঠি দিলেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে অংশটা তৃণমূলের স্তাবক আছে, তারা যাতে ইলেকশন কমিশনের এই নির্দেশে শাস্তির ব্যবস্থায় ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তার জন্যই মমতা ব্যানার্জি চিৎকার করে বারবার বলেছে, আমরা দেখব, আমরা এটা হতে দেব না। ইলেকশন কমিশন যখন ধরেছে কি করে জোর করে ঘাড় ধরে খাওয়াতে হয়, ঘাড় ধরে গেলাতে হয়, তা ইলেকশন কমিশন জানে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে এই চিঠি পাঠিয়ে 4 জন সরকারি অফিসারকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। এই 4 জন হলেন বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল এবং ময়নার ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস। ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলা হয়। নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, এই 4 জন ইআরও এবং এইআরও ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশ মানা তো দূরের কথা, উল্টে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে শুক্রবার অর্থাৎ প্রথম চিঠি দেবার 3 দিনের মাথায় এবার একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নর উপর পাল্টা চাপ তৈরি করল কমিশন। শুক্রবার ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লিখেছেন, এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন কোনো চিঠি কমিশনের কাছে পৌঁছয়নি। এরপর চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে, কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন। জাতীয় নির্বাচন কমিশন তারা যদি বিজেপি দ্বারা প্রভাবিত হন এবং বিজেপির রাজনৈতিক ফায়দা হবে এমন ধরনের কোনো পদক্ষেপ শুরু করেন, তাহলে সেগুলো মেনে নেওয়ারও কোনো প্রশ্ন নেই। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেনজে সংঘাতের জল এবার কোন দিকে গড়াবে? অবস্থানে অনড় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি নির্বাচন কমিশনের চাপের মুখে নমনীয় হবেন? 4 জন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী? রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, নজিরবিহীন সংঘাত। নবান্ন বনাম নির্বাচন কমিশনের লড়াই একেবারে তুঙ্গে। এই এতগুলো বিশেষণ ব্যবহার করছি তার কারণ 3 দিনের মধ্যে আবার কমিশনের পত্রাঘাত রাজ্যকে।
মোদ্দা কথা, এখনই 4 অফিসারকে সাসপেন্ড ও 5 জনের বিরুদ্ধে এফআইআর করে সোমবার দুপুর 3টের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। মানে কি ব্যবস্থা নিতে হবে তা তো এই আগের চিঠিতে বলাই ছিল, এবার সময়টাও বেঁধে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। অন্যদিকে আপনারা জানেন, একাধিক দিনে একাধিকবার প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কারোর শাস্তি হতে দেব না। আজ আমার প্রথম বক্তা আইনজীবী ফিরদৌস শামীমের কাছে প্রশ্ন থাকবে যে দুপক্ষই তো অনড়, পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, কিন্তু আইন কার পক্ষে? মুখ্যমন্ত্রী এর আগে বলেছেন যে ভোট ঘোষণা না হলে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে নির্বাচন কমিশনের এই অধিকার নেই। উল্টো দিকে নির্বাচন কমিশনকেও এই চিঠিতে, নির্বাচন কমিশন এই প্রথম দিনের চিঠিতেও কিন্তু জানিয়ে দিয়েছিল যে ভোটের কাজ যারা করছেন তারা ডেপুটেশনে কাজ করছে নির্বাচন কমিশনের হয়ে, নির্বাচন কমিশনের অধীনে। আবার বলছি ফিরদৌস, আইন কি বলছে? আইন কোন পক্ষের পক্ষে আছে? প্রথম কথা বলি আমি, যে এই যে পত্রাঘাত দেখছেন উভয় পক্ষের, এই পত্রাঘাতের কোনো প্রকার প্রয়োজনই নেই। আচ্ছা, ইলেকশন কমিশন চাইলে তারা ডিরেক্টলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমি আপনাদের মানে তুমি বলছো রুটটা এইরকম নয় যেরকম নির্বাচন কমিশন দুটো চিঠিতেই চিফ সেক্রেটারিকে বলছেন ব্যবস্থা নিতে, তারা চিফ সেক্রেটারিকে না বলে নিজেরা সরাসরি ব্যবস্থা নিতে পারে? একদম গ্রহণ করার ক্ষমতা রয়েছে। কেন রয়েছে? দেখুন, আমাদের সংবিধানে আর্টিকেল 324 to 328 এই ক্ষমতাগুলো বিন্যাস আছে। এছাড়াও রিপ্রেজেন্টেশন মানে আরপি অ্যাক্টে একেবারে নির্দিষ্টভাবে বলা আছে, এবং শুধু তাই নয়, 2012 সালে এরকম কিছু ঘটনা ঘটেছিল, এবং কেন ঘটেছিল তার প্রেক্ষিত রয়েছে। আমাদের দেশে কিছু অপরাধ রয়েছে, যে অপরাধগুলো যদিও সাধারণভাবে ক্রিমিনাল যে অ্যাক্টগুলো হয় তার সাধারণভাবে কোনো লিমিটেশন থাকে না, এটা সাধারণ ল, কিন্তু কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলো মানে লেস দেন 3 ইয়ার্স যদি অপরাধের শাস্তি হয় তাহলে কিছু ক্ষেত্রে লিমিটেশনে বার রয়েছে, মানে ক্রিমিনাল ক্ষেত্রে বার রয়েছে। এই যে ইলেকশন কন্ডাক্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছিল কিছু অপরাধ সংগঠিত হচ্ছে, কিন্তু ওই টাইম ফ্রেমটা, এই যে পত্রাঘাত হওয়ার ফলে এই পক্ষ থেকে ওই পক্ষ যাচ্ছে, ওই পক্ষ থেকে আবার এই পক্ষ আসছে, ইন দ্য মিন হোয়াইল কি হচ্ছে, ওই সময়কালটা পেরিয়ে যাচ্ছে। এটা দেখার পরে ইলেকশন কমিশন 2012 সালে সমস্ত স্টেটের যারা চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না, তাহলে সরাসরি যদি কোর্টে যেতে হয় তাহলে কোর্টে, বা রেসপেক্টিভ থানায় যেতে হলে রেসপেক্টিভ থানায় সরাসরি তোমরা অভিযোগ দায়ের করবে, এবং এই সংক্রান্ত কমিউনিকেশনও আছে। আমি চাইলে আপনাকে সেই কমিউনিকেশন দেখিয়েও দিতে পারি। এই সেই কমিউনিকেশন, যে কমিউনিকেশনের উপর ভিত্তি করে সমস্ত 2012 সালের কমিউনিকেশন আমি পেলাম, এই সেই কমিউনিকেশন। ফলে আপনারা এই যে স্টেটের উপরে নির্ভর করতে হবে, এই বিষয়টা মোটেও এরকম নয়। এবার কোন ক্ষেত্রে করতে হবে আমি বলছি, আমি তোমার যুক্তি অনুযায়ী মানে এফআইআর নয় করতে পারবে, সাসপেন্ড তো করতে পারবে না। সাসপেনশনের জন্য তো রাজ্য সরকার, রাজ্য কর্মচারী। আমি আমার বলি, সাসপেনশন আমি বারবার বলে গেছি, নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। আপনি সার্ভিস থেকে সাসপেন্ড করা মানে তার কর্ম কিছু দিনের জন্য বিরত রাখা আর সার্ভিস টার্মিনেশনের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আপনি সাসপেন্ড করছেন মানে কোনো পানিশমেন্ট দিচ্ছেন না, এই থট প্রসেসটা ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। ঠিক, সাসপেন্ড করা মানে কোনো পানিশমেন্ট, পানিশেবল অফেন্স হয়, এফআইআর করার মতো অফেন্স হয়, তাহলে কিন্তু আপনি এফআইআর সরাসরি করতে পারেন, অর্থাৎ ইলেকশন কমিশনের সেই ক্ষমতা রয়েছে। কিন্তু আপনি চাইছেন যে শাস্তি দেব না, আমি ওই যে সাসপেনশনের ওই যে একটা ভেল তৈরি করব, আমি বলছি সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। ঠিক, কিন্তু আমি দুটো পয়েন্টই তোমায় আর্গু করছি। এক হচ্ছে যে এফআইআর নয় করতে পারলো, কিন্তু তদন্ত করবে পুলিশ, এবং দুই হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী তাদের মানে শাস্তি হোক, স্টিগমা হোক, কিন্তু সাসপেন্ডটা তো করতে পারে একমাত্র রাজ্য সরকারি, সেটা তো ইসি পারে না। একদম, দেখুন না, শুধু তাই নয়, সাসপেন্ড করার ক্ষেত্রে আমি যে বললাম সাসপেন্ড পানিশমেন্ট নয়, আপনি ইলেকশন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত করেছে, সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে কিন্তু আপনাকে এফআইআর করে তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে হবে। আর সাসপেনশন, আমি আবারও বলছি, এই যে ইলেকশন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত করেছে সেই ক্ষেত্রে সাসপেনশন কিন্তু কোনো প্রকার শাস্তি নয়,
ফলে আপনি যে সাসপেনশনের একটা অজুহাত খাড়া করে অ্যাকচুয়ালি তাকে কিন্তু বাঁচাচ্ছেন। সরি টু সে, আর অনেকে হয়তো ডিফার করবে, কিন্তু সাসপেনশন শাস্তি নয়, কিন্তু শাস্তি তাকে দিতে হয়। তাহলে কিন্তু ইলেকশন অ্যাক্টে নির্দিষ্টভাবে এই ক্ষমতা ইলেকশন কমিশনের রয়েছে, তারা কিন্তু এই শাস্তি প্রদান করতে পারে, এফআইআর রুজু করতে পারে। এবার বলি যে হ্যাঁ, কখন পারমিশনের প্রয়োজন হয়, যদি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হয়, যখন ট্রায়াল শুরু হবে, কিন্তু এই এফআইআর রুজু করার জন্য কোনো প্রকার পারমিশন লাগে বলে আমি মনে করি। জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 13 সিসি ধারাতে অবশ্যই ডেপুটেশনে যাচ্ছে যখন, তখন ইলেকশন কমিশনের আন্ডারে সে কাজ করছে, দায়বদ্ধতা ইলেকশন কমিশনের কাছে, এটা পরিষ্কার। এবং একইভাবে 324 নম্বরের 6-এর উপধারাতে তারা যখন কাজ করছেন, যে কোনো ধরনের মানে ব্যবস্থা, সুপারভিশন থেকে শুরু করে শাস্তিমূলক ব্যবস্থার মানে সুপারিশ কিন্তু ইলেকশন কমিশন করতে পারে, কিন্তু এটা করতে হবে রাজ্যের প্রশাসনের মাধ্যমে। পরিষ্কার কেন বারবার চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করছে, তার কারণ চিফ সেক্রেটারির মাধ্যমে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি থেকে শুরু করে সাসপেনশনের আদেশ থেকে শুরু করে সবটাই মানে প্রসিডিওর ওয়াইজ করতে হবে। ইলেকশন কমিশন এককভাবে যদি করতে পারতো, ওয়েট করে থাকতো। আমি কেন ডিফার করছি দেখুন, একজন রাজ্য সরকারি কর্মচারী তিনি যখন ইলেকশনের কাজে কোনো প্রকার ধরুন কোনো প্রকার সে একটা অপরাধ সংগঠিত করেছে, সে কিন্তু রাজ্য সরকারের চাকরির কোনো অপরাধ সংগঠিত করেনি, সে ইলেকশনের কাজের অপরাধ সংগঠিত করেছে। ফলে দুটো কিন্তু আলাদা বিষয়, দুটো আলাদা বিষয়। কারণ কি একদম আমি যে ডেপুটেশনে যখন যাচ্ছেন, তার মানে কিন্তু পার্মানেন্টলি আপনি ওর কর্মচারী হচ্ছেন না, আপনি ওই পার্টিকুলার কাজের জন্য হচ্ছেন। আপনাকে যদি ডিপার্টমেন্টাল প্রসিডিওর নিতে হয়, ডিপার্টমেন্টের মাধ্যমে নিতে হবে। এক দ্বিতীয় যেটা আমি আপনাকে পরিষ্কার করে বলছি, যে ইলেকশন কমিশনের এই এখতিয়ার নেই বা তার কোনো মেকানিজম নেই যে পুরো মানে অ্যাডমিনিস্ট্রেশনটা নিজের হাতে নিতে পারে। আবার যাব, হ্যাঁ, ইলেকশন সংক্রান্ত অপরাধ আর রাজ্য সরকারের চাকরিরত অবস্থার অপরাধ দুটো কিন্তু ভিন্ন। আমি দুজনের পয়েন্টই বুঝেছি, কিন্তু আমার একটু একদম আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি দ্রুত একবার যারা কোনো কারণে এই ঘটনা প্রতি মুহূর্তে ফলো করছেন না, তাদের জন্য একবার ব্যাকগ্রাউন্ডটা বলে দেবো যে এই সাসপেনশন বিতর্ক ঠিক কোথায়, কি নিয়ে এই জায়গায় এসে পৌঁছলো। এই যাদের বিরুদ্ধে যে 4 জন স্থায়ী কর্মচারী আপনারা প্রত্যেকে জানেন, তার মধ্যে 2 জন WBCS অফিসার এবং 5ম একজন ক্যাজুয়াল স্টাফ, তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশনের অভিযোগটা ঠিক কি মর্মে তারা চিঠি দিয়েছে, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যই বা কি পাশাপাশি। একজন মানুষের ভোটে জিতে সরকার গড়েছেন, সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। অপরপক্ষকে সেই সংবিধানই দায়িত্ব দিয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনার। কিন্তু 2026 সালের বিধানসভা ভোটের আগে এই দুই পক্ষই নজিরবিহীন সংঘাতে জড়ালো। ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে 4 রাজ্য সরকারি অফিসার ও একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু তা করেনি রাজ্য সরকার। উল্টে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের পাশে থাকার কথা জানিয়ে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। একবার নয়, দুবার মুখ্যমন্ত্রী তার অনড় অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাক ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। মুখ্যমন্ত্রী কড়া অবস্থানের পাল্টা এবার সম্মুখ সমরে নামলো নির্বাচন কমিশনও। তারাও পাল্টা চিঠি দিল রাজ্য সরকারকে। অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আর তাই প্রশ্ন উঠছে, এরপর কি করতে পারে রাজ্য সরকার? ইলেকশন কমিশনকে একটা নিরপেক্ষ বডি হিসেবে দেখলে তাদের ক্ষমতা আছে। ইলেকশন কমিশন পারে ইনস্ট্রাকশন দিতে রুল 32-তে ডেট টাইম নির্ধারণ করে দেবো, দিনক্ষণ পাঁজি খুলে, ওটা না করলেও পারে। রাজ্য সরকার যে চিঠিতে এই ব্যাপারে দিয়েছে যে আমাদের প্রস্তুতি আছে কিনা ইত্যাদি,
সিওর কাছে যদি কৈফিয়ত তলব করে থাকে জিনিসটা ঠিক নয়। নির্বাচন কমিশনের দ্বিতীয় চিঠি মেনে কি পদক্ষেপ করবে রাজ্য সরকার? না করলে সেক্ষেত্রে কমিশন কি ব্যবস্থা নেবে? জল কি শেষ অবধি আদালত অবধি করাবে? কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নির্বাচন তো করবে জাতীয় নির্বাচন কমিশন। সংবিধান সত্যি এই সাংবিধানিক সংস্থাকে বিপুল আইনি ক্ষমতা দিয়েছে। অবধারিতভাবে এই সংঘাত হয়তো আদালত অবধি যাবে, হয়তো সুপ্রিম কোর্ট অবধিও যাবে। তা সত্ত্বেও এই সংঘাতের আসল কারণ কি? এক হতে পারে যে রাজ্য সরকার অফিসারদের পাশে দাঁড়িয়ে তাদের ওপর রাজ্যের নিয়ঙ্কুশ যে নিয়ন্ত্রণ সেইটাকে একেবারে পরিষ্কার সর্বস্তরে বার্তা দিল যে যে কোনো রাজ্যের অফিসার রাজ্যের জন্য কাজ করছে, তাদের পাশে রাজ্য সরকার আছে। অথবা দুই, যে সরাসরিভাবে এই লড়াইয়ে রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়া, ঠিক যেমন কংগ্রেস নির্বাচন কমিশনকে বিজেপির সঙ্গে বসিয়ে একেবারে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করছে, তৃণমূল কংগ্রেসও সেইভাবে চ্যালেঞ্জ করছে জাতীয় নির্বাচন কমিশনকে। আমার পরবর্তী বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। কোনটা? নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তার প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু সেই নির্বাচন কমিশন যদি বিজেপি দ্বারা প্রভাবিত হয় এবং এসআইআরের নাম করে, বিশেষ নিবিড় সংশোধনের নাম করে যদি তারা বিভিন্ন সময় দেখা যায় যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন রকম করছে, যেটা মহারাষ্ট্রে যে অভিযোগ উঠেছিল, দিল্লিতে যে অভিযোগ উঠল, বিহারে যে এতগুলো ভোটারের নাম বাদ দিল, ঠিক একই কায়দায় বাংলাতে যদি করতে শুরু করে, এবং আমি মনে করি যে মডেল কোড অফ কন্ডাক্ট স্টার্ট হলে নির্বাচন কমিশন তবে আইন শৃঙ্খলা বা বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে। এখানে একটা নির্বাচিত সরকার আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে তারা সরকারে এসছে, সেখানে এসে আসবার পরে একটা নির্বাচিত সরকারকে, তার অফিসারকে এখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেখানে বলবে, সেখানে অর্ডার দেবে এবং সেই সুপারিশ মানতে হবে সরকারকে, এটা হতে পারে না। আপনার প্রশ্নের একেবারে উত্তর নির্বাচন কমিশনের চিঠিতেই দিয়েছে। তারা বলছে এর এক্স্যাক্টলি যে প্রশ্নটা আপনি করছেন কি করে কোড অফ কন্ডাক্টের আগে, তারা বলছে যে শ্যাল বি, যখনই একজন অফিসার নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, শ্যাল বি ডিম টু বি অন ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন ফর দ্য পিরিয়ড ডিউরিং হুইচ দে আর সো এমপ্লয়েড। একেবারে আপনার কথারই যেন 2 নম্বর প্যারাগ্রাফের ব্যাখ্যা দিয়ে প্রথম চিঠিতেই দিয়ে দিয়েছে যে এই জন্য তারা পারে, আইনিভাবে পারে না। এটার সঙ্গে আমরা একমত নই এবং এটা আমি বলছি যে নির্বাচন কমিশন বিজেপির প্রভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন রাজ্যের ভোটার লিস্টের কারচুপির সঙ্গে যুক্ত, এবং সেই জন্যই বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে বিভিন্ন জায়গায় তারা একত্রিতভাবে প্রতিবাদ করছে যে অমিত শাহর যে সচিব ছিল তাকে নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছে কেবলমাত্র নির্বাচনকে এই ভোটার লিস্টে কারচুপি করে বিজেপিকে ফেভার করার জন্য। এনাদের বিরুদ্ধে রাজীব সিনহাকেও তো রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসিয়েছিলেন আপনারা। আপনি আলোচনার রাজ্যের মুখ্য সচিব ছিলেন, কাকে রিপোর্ট করতেন? মুখ্যমন্ত্রী। আজকের ডেটের আলোচনাটা হচ্ছে যে রাজ্য আর জাতীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাথায় যাকে বসানো হয়েছে, এবং এটা সমস্ত রাজনৈতিক দল, বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ফ্লোরে, পার্লামেন্টের বাইরে এবং বাইরে গিয়েও তারা বলছে এই জোচ্চুরিটা বিজেপি করছে। আচ্ছা, আপনার কথা বলি, সেটা হচ্ছে রাজীব সিনহা বললে আপনি আপত্তি করলেন। একজন আইএএস অফিসার তো যে কোনো মন্ত্রকে যে কোনো দপ্তরে কাজ করবেনি, তাহলে রাজীব সিনহাকে যদি রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো যায়, তাহলে জ্ঞানেশ কুমারকে জাতীয় নির্বাচন কমিশন স্ট্রাকচারালি কোনো অসুবিধা নেই। একটা মানে হাতের পুতুলের মতো তাকে ব্যবহার করছে, মহারাষ্ট্র নির্বাচনে ব্যবহার করলো, এটা প্রমাণিত। রাজীব সিনহা হাতের পুতুল ছিল না, এটা বলছেন? আমি এটাই বলতে চাইছি যে এই নির্বাচনের এই যে খেলনা করবার চেষ্টা করছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, নির্বাচনকে প্রভাবিত করার, ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, সেটা বাঙালিদের ভোটের নাম। আজকে অভিষেক ব্যানার্জি বলেছে আমাদের একজন বাঙালিকেও, বাংলায় একটা বাঙালিকেও যদি নাম বাদ দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে আমরা ছেড়ে কথা বলবো না, এটা খুব পরিষ্কার। আমি এইখান থেকে বিজেপির অংশে বিজেপির বক্তা নিশ্চয়ই জবাব দেবেন, কিন্তু আমি দেখাবো যে নির্বাচন কমিশনের ওপর তৃণমূল কংগ্রেস
যখন সরকারে ছিল না, যখন বিরোধী দলে ছিল, স্বয়ং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভরসা করতেন। 2009 সালের 12ই এপ্রিল একটা অংশ আপনাদের দেখাবো, যেখানে নির্বাচন কমিশনকে না মানলে একেবারে অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ পর্যবেক্ষক দেয়া হোক, এবং যারা তৎকালীন সরকারের অর্থাৎ সিপিএম পার্টি ক্যাডারের মতো আচরণ করছেন যেসব প্রশাসনিক আধিকারিকরা, তাদের তৎক্ষণাৎ পদ থেকে সরিয়ে দেয়া হোক, এই দাবি করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন তাদের শাস্তির দাবি তুলেছিলেন 2009 সালের 12ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেটাই দেখাবো, কিন্তু তার আগে আমার পাশাপাশি এটাও দেখানো কর্তব্য যে গত বুধ এবং বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 4 জন স্থায়ী কর্মচারী, যাদের মধ্যে 2 জন WBCS অফিসার এবং একজন অস্থায়ী কর্মচারী, যেখানে একেবারে পরিষ্কার নির্বাচন কমিশনের অভিযোগ ছিল যে তাদের ডেটা কম্প্রোমাইজ করা হয়েছে, অর্থাৎ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার্ড হয়েছে, তার মাধ্যমে মারাত্মক অভিযোগ, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন প্রথমে বুধবার, তারপর বৃহস্পতিবার প্রকাশ্যে, কোনো ঢাকঢাক গুড়গুড় নয়, একেবারে বলেছিলেন কারুর কোনো শাস্তি হবে না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখাবো আগে। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। দেখুন, এতক্ষণ বলছিলেন উনি বলছিলেন যে মডেল কোড অফ কন্ডাক্ট না থাকলে নাকি ইলেকশন কমিশন থাকে না। ইলেকশন কমিশন একটা পার্মানেন্ট বডি, কনস্টিটিউশনাল অটোনমাস বডি, সেটা সব সময় থাকে। দ্বিতীয় কথা হচ্ছে শুনে রাখুন, পার্মানেন্ট বডি, শুনে রাখুন। কনস্টিটিউশনটা তো তৃণমূল লিখবে না, কনস্টিটিউশনাল ইলেকশন কমিশনের রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে চেঞ্জ করা হচ্ছে রুলসটা। শুনে রাখুন, আপনি বলুন আপনি মনে করেন যে মডেল কোড অফ কন্ডাক্ট ছাড়া ইলেকশন কমিশন থাকে না, এই আমরা আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং। অন্তহীন তর্ক। আমি এখানেই আপাতত অন্তত দাঁড়ি না হোক সেমিকোলন দুটো চাপাতে পারি। আচ্ছা ফিরদৌস, বেশ 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 বেশ, বৈশান্দা ফেয়ার এনাফ। আচ্ছা, আমি এইখান থেকে দেখাবো যে এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল, এবং একাধিক যুক্তি দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী, যে বহু প্রশাসনিক আধিকারিক সিপিএম পার্টি ক্যাডারের মতো আচরণ করছেন, যাদের অবিলম্বে মানে তখন পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং অবাধ নির্বাচন করার স্বার্থে সেটা করতেই হবে। এই দাবি 2009 সালের 12ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। দেখুন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা জাস্ট সিপিএম এর পার্টি ক্যাডারের মতো বিহেভ করছেন, তাদের ইমিডিয়েট তাদের পজিশন থেকে সরিয়ে দেওয়া হোক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হোক। অর্থাৎ আজকে যে শাস্তিদান অথবা পদ থেকে সরিয়ে দেয়া এই পদক্ষেপগুলো নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস, শাসক তৃণমূল কংগ্রেস, সরকারে থাকা তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করছে। আগে অবশ্য নির্বাচন কমিশনের সময় বাম আমলে একেবারে স্পষ্ট তারা দাবি তুলতেন যে কমিশনের এই ব্যবস্থাগুলো নেওয়া উচিত, কিন্তু আমি সেই বিতর্কে আসছি। তার আগে আমার পরের বক্তার কাছে আসবো যে জাতীয় নির্বাচন কমিশন
নির্ধারিত সময়ে ভোট করতে না পারলেই কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির একটা সম্ভাবনা বাড়ে। বিজেপি বলে, অমিত শাহ বহুবার প্রকাশ্যে এর আগে বলেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা মানে তৃণমূলকে শহীদের মর্যাদা দেয়া। অনেকেই মনে করছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে এই পদে পদে সংঘাত কোথাও একটা তৃণমূলের দিক থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি তৈরি করে মানুষের সহানুভূতির সেইটাকে ঘরে তোলার রাজনৈতিক ট্র্যাপ নয় তো? আমার বিজেপির বক্তা কি বলেন? অভ্র সেন। দেখুন, তৃণমূলের বক্তার যে মহান বক্তব্য শুনলাম, এরপরে না তার আর কাউন্টার দেওয়ার মুখ আমার নেই, বিশ্বাস করুন। চিফ সেক্রেটারি আমাদের রাজ্যের বলছেন, চিঠি লিখে, আবার এমনি এমনি মৌখিকভাবে না, বলছেন যে এসআইআর করতে নাকি 1.5 থেকে 2 বছর লাগবে। তো এসআইআরটা কে করবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে হবে। এসআইআরটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই করবে। আর তৃণমূলের মহান যুক্তি হচ্ছে যে এতদিন লাগে নাকি, তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মাস আগে থেকে কি হচ্ছে, কি সব উনি বললেন, উনি বলতে পারবেন না। ঠিক, কিন্তু আমি বলছি এসআইআর করতে, এটা তো শুধু বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের যুক্তি না, গোটা দেশের বিরোধীরা বলছে যে বিহারে যে সময়ের মধ্যে এসআইআর করা হয়েছে সেই সময়টা যথেষ্ট নয়। দেখুন, আমি একদম লিস্ট ধরে বলে দিতে পারি, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে 13 বার এসআইআর হয়েছে। ঠিক, 13 বার এসআইআর হয়েছে। আমাদের রাজ্যে 2002 তে লাস্ট হয়েছে, 28 লাখ নাম বাদ গেছিল। আমার বক্তব্য হচ্ছে, এইবার এই আবহাওয়াটা কেন তৈরি করছে তৃণমূল কংগ্রেস? আসলে তৃণমূল কংগ্রেসের এই মৌলিক অধিকারটা আছে। বিহারে আমরা দেখতে পাচ্ছি 22 লক্ষ মৃত ভোটার চিহ্নিতকরণ করা হয়েছে, 7 লক্ষ রেজিস্টার্ড ভোটার যারা 5 জায়গায় 10 জায়গায় 15 জায়গায় ভোট দিতেন তাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে, এবং 35 লক্ষ মাইগ্রেটেড ভোটার চিহ্নিতকরণ করা হয়েছে। এবার তৃণমূলী যুক্তি অনুযায়ী, যেহেতু আমরা বাংলা অস্মিতার কথা বলছি, সেহেতু এই ধরনের ভোটার পশ্চিমবঙ্গে থেকে যাবে। কেউ মারা গেছে তো কি আছে, বাংলা অস্মিতা, বাঙালির অস্মিতা, তার নাম থাকবে, আমি বাদ দেবো না। কেউ যদি 2 জায়গায় 5 জায়গায় 10 জায়গায় ভোট দেয়, সেটা বিশাল বড় বাঙালি, তৃণমূলকে ভোট দিচ্ছে, তাই তার নাম বাদ দেবো না। যদি কেউ মাইগ্রেট করে গিয়ে থাকে, তাহলে তার নামও বাদ দেবো না। খালি কি তাই? আমি বলছি, বৈশ্বনাথদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, আমার কয়েকজনের পিসি। আমি বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রোহিঙ্গাদেরও পিসি, যারা অনুপ্রবেশ করেছে। আর এই তৃণমূল কংগ্রেস যাদের পয়সা নিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে, তাদের নামও নাকি থাকবে। কেন থাকবে? তৃণমূলী মহান যুক্তিটা বুঝুন। যেহেতু রোহিঙ্গারা মায়ানমার থেকে ক্রস করে এসে বাংলাদেশে কক্সেস বাজারে মাসের মাস থেকে বাংলা ভাষায় রপ্ত করেছে, তারা বাঙালি হয়ে গেছে। এবার তারা বাঙালি হয়ে গেছে মানেই তারা ভারতবর্ষের নাগরিক হয়ে গেছে। আর যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারাও তো বাংলায় কথা বলে, তাই তারা বাংলায় কথা বলে তারা ভারতীয়। আমি বলছি, এই লেভেলের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন শুধু তৃণমূল কংগ্রেস তুলেছে তা নয়, সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এসআইআর নিয়ে একেবারে পরিষ্কার প্রশ্ন উঠেছে। আর্টিকেল 324 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পরিষ্কার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই অটোনমি আছে যে তারা এসআইআর নিজেদের মতো করে কন্ডাক্ট করতে পারে। সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু রিকোয়েস্ট বা অ্যাডভাইজারি, দে ক্যানট ইনস্ট্রাক্ট। আমার বক্তব্য হচ্ছে, যদি মৃত ভোটার থেকে থাকে, মাইগ্রেটেড ভোটার থেকে থাকে এবং একাধিক জায়গায় ভোট দিচ্ছে এরকম লোক থেকে থাকে, বা অনুপ্রবেশকারী ভোটার থেকে থাকে, তারা তো ভারতীয় নয়, তাহলে সেই নামগুলো চিহ্নিতকরণ করা এবং বাদ দেওয়াতে একটা যুক্তিসঙ্গত দলের কি এমন প্রবলেম থাকতে পারে, নাকি তাদের ভোট ব্যাংকটা পুরোপুরি এটার উপরেই ডিপেন্ডেন্ট? আমার মৌলিক প্রশ্ন এই জায়গাটাতে, ভয়ের প্রশ্নটা কোথায়? আর দ্বিতীয়ত, বাঙালি অস্মিতা, বাংলার সম্মান, এই জিনিসগুলো আপনারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? আপনার বাংলার সম্মান, বাঙালি অস্মিতা কি বলে যে দাড়িভিটে যখন দুটো ছেলে, রাজেশ এবং তাপস, তারা যখন বাংলার টিচার চেয়েছিল, উর্দু জোর করে চাপিয়ে দিচ্ছিলেন বলে পুলিশের গুলি খাইয়ে দুটো ছেলেকে মেরে দিলেন? আপনার বাঙালি অস্মিতা এটা আপনাকে বলে? আপনার বাঙালি অস্মিতা বলে যে আপনার ক্যাবিনেটের একজন মন্ত্রী, আপনার ক্যাবিনেটের একজন মন্ত্রী বলছে 50% মানুষ উর্দুতে কথা বলে পশ্চিমবঙ্গে, এই জিনিসগুলো বলে? উত্তর দিন না। আরে যেটা সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ, তাতে তারা বলেছিল যে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, বাজে চিৎকার করে, তো এইগুলোকে কেন আপনারা মান্যতা দেবেন না? এবং এটাও বিচারপতি বলেছিলেন যে এর বাইরে যদি সেই জায়গায় আজকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল তো এক জায়গায় এসছে, ঠিক যে একটা তো চাকরি বিক্রি করে যেমনি পয়সাটা পকেটে তুলেছিল, এখনো অবধি বিহারে
খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আজকে 8 দিন হতে চলল, এখনও কিন্তু মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যে যদি প্রচুর মানুষ একসঙ্গে বাদ যান সেখানে নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করবে, সেখানে হস্তক্ষেপ করবে। বলেছিলেন যে 15 জন এমন মানুষকে নিয়ে আসুন যারা নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী যাদের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কোনো বিরোধী দলকে, যারা বিহারের রাজনীতি করেন, তাদের কিন্তু 15 জন মৃত মানুষকে নিয়ে প্রেস কনফারেন্সও আমরা করতে দেখিনি, সুপ্রিম কোর্টেও যেতে দেখিনি। কিন্তু এইখান থেকে আমি পরবর্তী কাহিনীমে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি আজকে এসআইআর নিয়ে একটা বক্তব্য রাখলেন। ইনফ্যাক্ট সেই বক্তব্য আমাদের একটু ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে। কেন ইঙ্গিতপূর্ণ বলছি? তিনি বলছেন ভিন্ন মত থাকতে পারে, আলোচনার পরিপ্রেক্ষিতে সহমতে আসা উচিত যাতে দেশের মানুষ সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন পেতে পারেন। এটা তো সাধারণভাবে ঠিক অভ্রদের সঙ্গে যাচ্ছে না। আমি কাহানিমে টুইস্ট আমি মন্তব্য করব না। রাজ্যের মাননীয় মহামহিম রাজ্যপাল তিনি কি বলেছেন একেবারে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য নিজেরাই দেখে নিন। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর পক্ষে বিজেপি, উল্টো দিকে প্রতিবাদে একজোট বিরোধীরা। প্রায় প্রত্যেক দিন সংসদ চত্বরে চলছে বিক্ষোভ, যার জেরে বাদল অধিবেশনে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিরুদ্ধে 11ই আগস্ট সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে ইন্ডিয়ার শরিকরা। আর বিহারের পর যখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় চলছে, তখন তা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। When such an act is done, there can be very difference of opinion about that. All those differences are to be reconciled, and then a consensus has to be arrived at so that people get fair election in the country. বিরোধীরা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সংসদে আলোচনা চাইছে, কিন্তু মোদী সরকার বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তাই সংসদে এই নিয়ে আলোচনা হতে পারে না। এই সংঘাতের আবহেই রাজ্যপাল এই মন্তব্য করায় কি অস্বস্তিতে পড়ল বিজেপি? সহমতের কথা বলে কি রাজ্যপাল এটাই বোঝাতে চাইলেন যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত্যে পৌঁছানোটা অত্যন্ত প্রয়োজন? এত যা যা বলছেন, তো এগুলো তো আমরাও বলছি যে এসআইআর নিয়ে এরকম গাজোয়ারি, তাড়াহুড়ো, চক্রান্তমূলক কাজ, বৈধ ভোটারদের হয়রান করা, এসব করা যায় না। তা এটা যদি বাংলার রাজ্যপাল হিসেবে তিনি বলেন, এটা তো তার বলাও কর্তব্য। আর তিনি যদি এটা অনুভব করে থাকেন তাহলে ভালো, কিন্তু উনি তো কেন্দ্রের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি। উনি এগুলো শুধু এখানে মিডিয়াকে না বলে উনি খুব কড়া কড়া চিঠি লিখে উনি সেগুলো দিল্লিতে পাঠান। রাজ্যপাল সঠিক জায়গাতেই বলেছে, যদি কোনো বিষয় থাকে ইলেকশন কমিশনের সাথে তারা আলোচনা করতে পারে, প্রতিনিধি দল পাঠাতে পারে। কিন্তু যেভাবে ইলেকশন কমিশনকে গালাগালি করতে শুরু করেছে, রীতি বহির্ভূতভাবে অসংলগ্ন অসাংবিধানিক কথাবার্তা ইলেকশন কমিশনের দিকে বলতে শুরু করেছে, এটা কোনোভাবেই একটা সংসদীয় গণতন্ত্রের পার্টি হতে পারে না। রাজ্যপাল এরই সঙ্গে এদিন এও বলেছেন নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের জন্যই পদক্ষেপ করেছে। রুমা পাল, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এরপর 3টে উদাহরণ আপনাদের সামনে রাখব। একটা আমাদের রাজ্যের প্রেক্ষিতে, একটা আরেকটি রাজ্য গুজরাটের প্রেক্ষিতে, আরেকটি দেশের প্রেক্ষিতে। 3টে টাইম লাইন অবশ্য আলাদা। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথদার নিশ্চয়ই মনে থাকবে যে 2016 ভোটের সময়ও নির্বাচন কমিশন যখন একের পর এক গুরুত্বপূর্ণ অফিসারকে তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছিল, প্রথম দিকে আমাদের রাজ্যের রাজ্য সরকারের স্পষ্ট অবস্থান ছিল একটা নির্দেশও মানা হবে না। তারপর প্রত্যেকটা নির্দেশই কার্যকর হয়। আরেকটু পিছিয়ে যাই, 2002 সালে গুজরাট দাঙ্গার পর জে.এম. লিন্ডো বলেছিলেন যে অন্তত 6 মাস গুজরাটে ভোট করানো যাবে না। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর শত আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশনের প্রত্যেকটা আদেশ এবং ইচ্ছে কার্যকর হয়েছিল। আরেকটু পিছিয়ে যাই, টিএন সেশনের আমলে 9-এর দশকে যখন এপিক কার্ডের কাজটা শুরু হয়েছে, সেশন বললেন যে কর্ণাটকের ভোট সচিত্র পরিচয়পত্র ছাড়া হবে না। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও বললেন এই মুহূর্তে এত টাকা নেই, এটা সম্ভব নয়। টিএন সেশন বললেন নো এপিক কার্ড, নো ভোট ইন কর্ণাটকা। শেষ পর্যন্ত সেশনের দাবি মানতে বাধ্য হলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিম্হা রাও, কারণ সুপ্রিম কোর্টের পরিভাষায় সংবিধানের 324, 325 এবং 326 নম্বর ধারা অনুযায়ী একেবারে ওশান অফ পাওয়ার, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার সমুদ্র উপভোগ করে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু বিশ্বনাথ দা,
আমি আবার দেশ অন্য রাজ্য ঘুরে আমাদের নিজেদের রাজ্যে আসবো, এ রাজ্যে কি হতে পারে? সুমনদা, এ রাজ্যের অনেকগুলো সম্ভাবনা আছে। একটা হলো যে কেন বাধ্য থাকে রাজ্য সরকার শেষ পর্যন্ত মানে প্রতিরোধ গড়েও মেনে নিতে ইলেকশন কমিশনকে, কারণ ইলেকশন কমিশন লোকেট করে হলো চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিবকে। মুখ্য সচিব হলো পার্মানেন্ট ব্যুরোক্র্যাট, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন যাবেন, কিন্তু ব্যুরোক্রেসিরা স্থায়ীভাবে থাকে। ফলে এরপরে ইলেকশন কমিশন যেটা করবে সেটা হলো চিফ সেক্রেটারি মনোজ পন্তকে কিন্তু সাসপেনশনের আদেশ দিবে, মানে উনাকে সরিয়ে দেওয়ার আদেশ দিবে। ফলে মনোজ পন্ত নিজের বাঁচার জন্য, চাচা আপন প্রাণ বাঁচা, ফলে তিনিও একটা রাস্তা খুঁজবেন। এবং আমি একই সাথে আপনাকে বলতে চাই যে পশ্চিমবাংলায় গত বেশ কিছু বছর ধরে কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। কোনো প্রশাসনিক কাজ বলুন, সেটা শিক্ষাতেই হতে পারে, স্বাস্থ্য হতে পারে, যে কোনো কাজ দেখবেন পলিটিসাইজড এই লেভেলে হয় যে শেষ পর্যন্ত রাজনীতি কিন্তু যে কোনো ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায়। ধরুন একটা মানে স্বচ্ছ ভোটার তালিকা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ চায় যে ভাই মৃত ভোটাররা থাকবে না, অনুপ্রবেশকারীরা থাকবে না, মানে যারা বাংলাদেশ থেকে এসছে তারা কেন থাকবে, থাকা তো উচিত না। একইভাবে একাধিক জায়গায় নাম আছে তারা থাকবেন না, বা স্থায়ীভাবে রাজ্য ছেড়ে চলে গেছেন তারা থাকবেন না, আমরা তো এটা চাই। কিন্তু পশ্চিমবাংলায় রাজনীতি এমন একটা জায়গায় আছে যে রাজনীতি করে আমাদের নেতারা খায়। ফলে আমাদের নেতারা কেউ অনুপ্রবেশকেই কেবল গুরুত্ব দিবে, আবার কেউ মানে ওই অনুপ্রবেশকারীদেরকে রেখে মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য যে কোনো মূল্যে বলতে থাকবে আমার দেহের উপর দিয়ে ভোটার তালিকা কাটতে হবে। ফলে আমাদের রাজ্যের রাজনীতি হলো সর্বনাশের মূল কারণ, এবং কুৎসিত রাজনীতিটা। কেউ কিন্তু বলছে না যে আলাপ আলোচনার মাধ্যমে, সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে, ইলেকশন কমিশনের সাথে সহযোগিতার মাধ্যমে একটা সুষ্ঠু মানে ভোটার তালিকা আমরা তৈরি করতে চাই, কেউ বলছে না। কিন্তু আপনি দেখুন, না বিজেপি বলছে না তৃণমূল বলছে। আমি পরিষ্কার করে বলতে চাই সুমনদা, রাজভবন থেকে যে ইঙ্গিতটা এসছে আমার কাছে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিরাট। কিরকম? কারণ আনন্দ বোস যখন কিছু বলছে তার পেছনে আরএসএস আছেই। আনন্দ বোস যখন বলছে তার পেছনে নাগপুর অবশ্যই আছে। মানে আনন্দ বোস কিন্তু একটা ব্রিজের কাজ করছে। যেহেতু সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বা ইলেকশন কমিশন দাঁড়িয়ে গেছে, ফলে এইরকম অবস্থায় রিস্কিউ করবার দায়িত্ব কিন্তু আরএসএস এর। মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে আনার দায়িত্ব আরএসএস এর, এবং সেটা যদি মানে রাজভবনের আনন্দ বোসের মাধ্যমে আসে আমি অবাক হব না। এক, দ্বিতীয় যেটা আমি খুব আপনাকে পরিষ্কার করে বলতে চাই সেটা হলো এমন হতেই পারে যে অমিত শাহ, নরেন্দ্র মোদীরাও রাজভবনটাকে ব্যবহার করে উত্তাপটাকে কমাতে চেয়েছে, উত্তাপটা কমাতে চেয়ে আলাপ আলোচনার মধ্যে ঢুকতে চাইছে। যারা মানে শুভেন্দু অধিকারীর পরিবর্তন চায়, কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদী কি সত্যি পরিবর্তন চায়, এই প্রশ্নটা আমার জোরালোভাবে থাকবে। এবং আমি শুধু যোগ করবো, এসআইআর যে এই রাজ্যে হবে এর কিন্তু লিখিত নির্দেশ চলে এসছে জাতীয় নির্বাচন কমিশনের থেকে, সিইওর অফিসে। একেবারে এবার উত্তেজনাটা কমাতে হবে, তো মানে উত্তেজনা কমানোর রাস্তাগুলো খুঁজতে হবে। এই উত্তেজনা কমানোর ক্ষেত্রে মানে একটা ব্রিজ বা সেতুর ভূমিকা পালন করতে পারে রাজভবন। ফলে সেই ভূমিকাটাতেই আমি দেখতে পাচ্ছি আনন্দ বোস কে হঠাৎ করে কুণাল ঘোষ প্রশংসা করে উঠলেন এমনি। আপনার কি মনে হয় না যে এর মধ্যে মানে আন্ডারলাইন পলিটিক্স আছে? এই রকম একটা বিতর্কিত বিষয় আনন্দ বোসের যে বক্তব্য, হ্যাঁ মানে সেটার মধ্যেও প্রচুর আমি বললাম যে কাহানি মে টুইটস ইফস এন্ড বার্ডস আছে। হ্যাঁ, আমি বিশ্বনাথ স্যারের মহান বিশ্লেষণটা শুনছিলাম, খুব ভালো লাগছিল প্রথমার্ধটা। দ্বিতীয়ার্ধটা হঠাৎ করে বুঝতে পারলাম না ঠাকুমার ঝুলির গল্প শুনছি নাকি বিশ্লেষণ শুনছি। স্যার এইটা হলে এটা হতে পারে, এটা মানে ওটা হতে পারে, ওটা মানে ওটা হতে পারে। আমি বলছি আমাদের দেশের আইবি, সিবিআই কোনো রকমের কিচ্ছুর দরকার নেই। বিশ্বনাথ চক্রবর্তী স্যার যেভাবে একটা সুন্দর ইনফারেন্স টেনে দিয়েছেন, সবার ওপরে উনি সত্য, তার ওপরে নাই, আমি এটা বলে ক্ষান্ত দিচ্ছি না। একটা জিনিস কি জানেন তো সুমনদা, শুধু তো একবার না, মানে ধরুন সিবিআই ইডি তদন্তের ক্ষেত্রেও আমরা দেখেছি, মানে যে কোনো সংকটের ক্ষেত্রে আমরা কিন্তু কখনো কখনো দেখেছি সিবিআই ইডি মানে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তদন্ত নিয়ে যান না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নিয়ে যান না। আবার কখনো কখনো রাজভবন দেখেছি যে ভূমিকা পালন করছেন। একাধিক বিল রাজভবন কিন্তু সম্প্রতি পাস করেছে যখন সংঘাত তীব্র, তারপর হঠাৎ করে দেখা গেল 20-20টা বিল পাস করিয়ে দিল। আবার উল্টোটা, রাজভবন এমন অনেক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে যার কোনো কারণই নেই, অনেক সময় জনস্বার্থ বিরোধী। সুমন, আমি বলছি এই যে হঠাৎ করে উচ্চগামী বিরোধিতা আবার নিম্নগামীতে নেমে যাওয়া, বিরোধিতাটা নেমে যাওয়া,
এই দুটোই পেছনে কিন্তু রাজনীতি। রাজনীতির কারণ। আমি দ্রুত একবার এখান থেকে আমার আরেকটা বিষয় যেটা এর সঙ্গে অনেকটা যুক্ত, সেটা হচ্ছে রাজনৈতিক এবং আমাদের এই রাজ্যের রাজনীতি সংক্রান্ত এবং কাছাকাছি আসা সংক্রান্ত। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকেই একসময় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, তারা কি আবার এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে, রাজনীতিতে ভবিষ্যৎ বলা খুব বিপজ্জনক, কিন্তু আজকে অনেকটা কাছাকাছি, আমি বলছি এই জিজ্ঞাসার চিহ্নটা আমি সরিয়েও রাখতে পারি, সত্যিই কাছাকাছি, দৃশ্যত কাছাকাছি, কেন? পরের প্রতিবেদন। কখনো আলাদা আলোচনা, কখনো সোনিয়া গান্ধীর উপস্থিতিতে কথা। রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রীদের নৈশভোজের আসরের এই টুকরো টুকরো ছবি উস্কে দিয়েছে নতুন জল্পনা। তাহলে কি ফের কাছাকাছি আসতে চলেছে কংগ্রেস ও তৃণমূল? দিল্লির এই নৈশভোজের মধ্য দিয়েই কি 2026 সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনীতিতে তৈরি হতে পারে নতুন সমীকরণ? তৃণমূল সূত্রে খবর, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। বলেন, 7ই আগস্ট আমার বাড়িতে একটা বৈঠক ও নৈশভোজের আয়োজন করেছি, আপনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই আসবেন। সূত্রের খবর, ঠিক হয় রাহুল গান্ধীর আমন্ত্রণে দিল্লি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দিল্লি পৌঁছন তিনি, যোগ দেন নৈশভোজে। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাসভবনের নৈশভোজে প্রথমে এক টেবিলে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন সহ মোট 8 জন নেতা। নৈশভোজ শুরু হওয়ার ঠিক আগে সেই টেবিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আরও একটি চেয়ার যোগ করা হয়। কিছুক্ষণ পর সেখানে এসে বসেন রাহুল গান্ধী। তৃণমূল সূত্রে দাবি, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়, পাশাপাশি বসে নৈশভোজ সারেন। আর তারপরই কংগ্রেস ও তৃণমূলের কাছাকাছি আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অলিন্দে তৈরি হয়েছে গুঞ্জন। আমাদের অবস্থান খুব স্পষ্ট, তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটবে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। এই ইস্যুটায় যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে, আমরাও তাদের পাশে রয়েছি। না, সে যে রাজনৈতিক দল হোক। সূত্রের খবর, 1 সেপ্টেম্বর ভোটমুখী বিহারের পাটনার জনসভায় উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু প্রশ্ন হলো, দিল্লির সমীকরণ কি পশ্চিমবঙ্গে খাটবে? দুর্বৃত্তরাজ সারা বাংলার মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছে তার পায়ের তলার মাটি দুর্বল হয়ে যাচ্ছে, তাই কংগ্রেসকে তোল্লা মেরে যদি কংগ্রেসের প্রশংসা করে মুসলমান ভোটটাকে আমার পক্ষে রাখা যায়, এটা তার নতুন ঢপ, তার নতুন কৌশল, তার নতুন আরেকটা চালাকি। কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসুক কিংবা দূরে দূরে থাকুক, গুরুত্ব দিতে নারাজ বিজেপি। শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নোটা, নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদিও একটা প্যারাসাইট আঞ্চলিক দলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় ও তৃণমূলও ঢুকবে, কংগ্রেস। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন শুরু, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, তারপর নতুন দল তৈরি, বিজেপির সঙ্গে জোট, বাজপেয়ী সরকারে মন্ত্রী, আবার কংগ্রেসের সঙ্গে জোটে ফিরে আসা, বাংলায় ক্ষমতায় আসা, আবার বিচ্ছেদ। এখন প্রশ্ন হচ্ছে, 2026-এর ভোটের আগে কি ফের জোট হবে, নাকি দিল্লি ও পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদাই থাকবে? বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি যে কোনো ঝুঁকি না নিয়ে জিজ্ঞাসার চিহ্নটাকে সরিয়ে রাখা যায়, তার কারণ দৃশ্যত কংগ্রেস এবং তৃণমূল কাছাকাছি এসেছে। আমি বলছি ঠিক এইখান থেকে রাহুল গান্ধী, যে রাহুল গান্ধীকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী একসময় বসন্তের কোকিল বলতেন, এখন কিন্তু একেবারে স্পষ্ট নৈকট্য জানিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। আমার পরবর্তী বক্তা সৌম্য আইচের কাছে তা নিয়েই যাব। এবং তৃণমূল কংগ্রেসের ধর্না সংসদে, সেখানে কংগ্রেসের সদস্যরা এসে গলা মেলাচ্ছেন। অন্যদিকে রাহুল গান্ধীর বাসভবনে ডিনারের নেমন্তন্ন। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন পেয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন পেয়েছেন, অভিষেক গেলেন ডেরেক ওব্রায়েনকে নিয়ে। আমি বলছি যে অধীর চৌধুরী, সৌম্য এখনও বলছেন যে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক, কংগ্রেসের সিপিএমের সঙ্গে যাওয়া উচিত, কংগ্রেস তৃণমূলের জোট হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। তুমি অন্য কিছু ভাবছো নাকি? দেখুন সুমনদা, এই ছবি আপনারা, এই আপনাদের এখানে আমি দীর্ঘদিন ধরে আসি, এই ছবি আপনারা বহুবার শুনতে পেলাম না, একবার বলো। এই ছবি, হ্যাঁ, এরকম ছবি আপনারা অনেকবার দেখিয়েছেন। হ্যাঁ, আর পাশে বসার ছবি, একটা ইন্ডিয়া জোটের মিটিংয়ে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছেন, দুদিন পরে আবার একটা ফ্লোর কোঅর্ডিনেশন হবে, এবং সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন, যেটা নির্যাতন কমিশনের রূপ নিয়েছে, সেই নির্যাতন কমিশন এর যে সমস্ত চুরি, সেই চুরির একটা প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে
সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে। অনেক সময় ছবিতে কাছাকাছি, পরে দূরে হয়েছে, আবার 2011-এ কাছাকাছি তো ছিলেন। না সেটা তারপরে তো অনেক জলগড়ি, রাজনীতিতে তো প্রেডিকশন বলে কিছু হয় না। তো আপনার পাশেও তো আমি সব সময় বসি, তাহলে কি আমি আপনার থেকে কিছুটা মাইনে পাই নাকি? তা তো নয়। কিন্তু কথা হচ্ছে এখন সুমনদা, কংগ্রেস পার্টিটা ওই কে এলো আর কে গেল এটা নিয়ে হয় না। এটা কচু পাতার উপরে ভোরের শিশির নয় যে ধাক্কা মারলে 2023-এর 31শে আগস্ট একেবারে সকাল দিল্লিতে সকাল 6:30টায় রাহুল গান্ধীর তৎকালীন বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক দেখেছি তো। তার সে তো তার কম সে রাহুল গান্ধী কি এসে গেছিল তার কাছে? আপনি দেখেছেন নাকি? এসে যায়নি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়েছে আলাদা। আপনি বললে আপনাকেও অ্যাপয়েন্টমেন্ট দেবে না? তোমরা যদি বলেন আপনাকেও অ্যাপয়েন্টমেন্ট দেবে, প্রদেশকে নাকি অ্যাপয়েন্টমেন্ট দেন না, সময় দেবেন কিন্তু আপনি নিশ্চয়ই, আপনি চাইলে আপনাকেও দেবে। প্রদেশকে দিলেই হলো, আমার দরকার নেই। সুমনদা, একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিই, কংগ্রেসের সম্পর্কটা আছে আক্রমণকারী আর আক্রান্তদের সম্পর্ক। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস কর্মী, লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী যারা লড়াই করছে, পথে ঘাটে মার খেয়েছে, খুন হয়েছে, পার্টি অফিস দখল হয়েছে, যাদের এমএলএ নিয়ে নিয়েছে, যাদের অফিস নিয়ে নিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, প্রতিদিন মেরেছে, খুন হয়েছে, তপন কান্দুর রক্তেও তপন কান্দুর আত্মা এখনও আমাদের সঙ্গে আছে, আফরাজুলদের সঙ্গে এখনও আমরা আছি। ফলে ধর্ষিতা আর ধর্ষণকারী আর ধর্ষিতার পরিবার যেমন একসঙ্গে চলতে পারে না, তৃণমূল কংগ্রেসের সাথেও কংগ্রেস পশ্চিমবাংলায় আপসীন সংগ্রাম লড়াইয়ে এই চুরি জোচ্চুরির বিরুদ্ধে আপসীন লড়াই চলবে। সব বুঝলাম, কিন্তু আমি বলছি এই ডিনারের ছবি দেখে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা এটা তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো মাননীয় নরেন্দ্র মোদী তো মানে প্রায় দিনই দেখা করছে, তা বলে কি একসঙ্গে হয়ে গেল আমি জানি না, বলতে পারবো, আপনি বলতে পারবেন। আচ্ছা বলছি যে আমি বলবো না, আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই। আচ্ছা, এই যে সেটিং ফেটিং কী সব বলছেন না, বলছেন এই যে অভিষেকের আটক ইন্দ্রিয় সুখ না রাজনৈতিক প্রয়োজন, অবদের গোবদে আনন্দ, এটা কংগ্রেসের নয় কিন্তু। হ্যাঁ, এটা স্বস্তিকা পত্রিকা লিখছে। কার পত্রিকা এটা স্বস্তিকা? আমি জানি না, বিশ্বনাথবাবু বলতে পারবেন, বিজেপির পত্রিকা, হ্যাঁ আরএসএসের পত্রিকা। তাহলে আমি বলছি যে আচ্ছা বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন চাপ, যখন আমরা বলছি যখন সারা ভারতবর্ষ জুড়ে আপনারা সন্দেশখালী নিয়ে পাগল করে দিয়েছেন, তখন বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসনের চাপানোর বিপক্ষে সংঘ। এটা আমার কথা নয়, রাহুল গান্ধী লেখেনি কিন্তু। আমি বলছি 69 বার পার্লামেন্টে শুধুমাত্র বিজেপিকে অ্যাবস্টেন থেকে যে বিলগুলো পাস করতে সহায়তা করেছে তৃণমূল, আপনি বলছেন তার সঙ্গে আপোষ করবে কংগ্রেস। আপনি বলছেন যে 4টে রাজ্যে ইন্ডিয়া জোট লড়াই করছে, সেই 4টে রাজ্যে একটা ভোট প্রচারে যায় না তৃণমূল, ইন্ডিয়া জোটের কথা বলছেন। ঠেলায় পড়লে ওরকম বেড়াল অনেক গাছে ওঠে, অনেক দেখেছি। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পায়ের তলা থেকে জমি চলে যাচ্ছে, একটু কংগ্রেসের সঙ্গে ফটোশ্যুট করে যদি কোনো সুবিধা হয়। কংগ্রেস এসব ধোকা অনেক খেয়েছে, অত সোজা নয়। আরেকটা কথা, আপনি যা সিদ্ধান্তটা তো সৌমাইচাই নেবেন না, নেবেন তো রাহুল গান্ধী। আরে শুনুন, এই রাজ্যে আপনাকে বলছি, একটু আগে অনেক কথা বলছিলেন জোট ফোট ইত্যাদিতে, এই রাজ্যে সব থেকে বেশি বিজেপির উত্থান কখন হয়েছে দাদা? শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য বলে যারা দাবি করে রোজ বুকের মধ্যে হাত লাগায়, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পশ্চিমবঙ্গ, যেখানে পশ্চিমবঙ্গে 18 থেকে 20টা বিধায়ক হয়েছিল, 2জন সাংসদ হয়েছিল সেই সময় জনসংঘের, একজন দেবপ্রসাদ ঘোষ, আর আজকে 18 জন। আর আজকে সব থেকে বেশি বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে হয়েছে তার কোন আমলে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল এবং বেলপাতা দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠা করছে। তার সাথে যা বললে আমাদের জানা আছে, কিন্তু আমি বলছি রাহুল গান্ধী জানেন তো, সব জানেন, সিদ্ধান্ত তো উনিই নেবেন। প্রথমত আমার খুব ভালো লাগছে, সৌম্যদাকে প্রথমে আপনি জিজ্ঞেস করেছিলেন এরপরে আপনি কোথায় যাবেন, উনি কোথায় যাবেন সেটা বোধহয় বোঝা গেছে, কারণ আরএসএস এর পত্রিকায় উনি খুব মন দিয়েই পড়ছেন, বাকি কিছু পড়ুন না পড়ুন। প্রথমত এটা দাঁড়ান, আর নির্মলদার লেখাওটা আমিও পড়েছি। নির্মলদা এরপরে কংগ্রেসকে নিয়ে অনেক কিছু লিখেছেন, সেগুলো আপনি পড়েননি, কারণ আপনার মন বোধহয় অন্যদিকে চলে গেছে। কিন্তু আপনাকে এই উত্তরও দিতে হবে, প্রণব মুখোপাধ্যায় নিজে আরএসএস এর কোন মিটিংয়ে গেছিলেন এবং কেন গেছিলেন এবং তারপর আপনারা কি বলেছিলেন, এই উত্তরগুলো কিন্তু দিতে হবে। আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, ও তো এত কথা বললো, এত না অল্প কথা বলেছে, উত্তর না দিয়ে তথাগত রায় কি বলেছে সেই উত্তরটা দিক, আর এই দিলীপ ঘোষ কি বলেছে সেই উত্তরটা দিক, তাহলে বুঝে যাবো। প্রণব মুখোপাধ্যায় তো আপনার দলের মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন। আমি একটা কথা বলছি যে আমি বুঝতে পারছি না যে দলের নেতাটাকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী নেতা না পরাজিত কেউ নেতা। আমার কথাটা খুব পরিষ্কার,
না আমি বলছি কুণালদা তো তৃণমূলের বাংলায় যারা কংগ্রেস করে তারা বিধানসভাতে শূন্য রয়েছে। না আমি বলছি কুণালদা তো তৃণমূলের নেতা, কুণালদা কি লিখেছেন? এদেরকে কোনো গুরুত্বই দেয় না। আমি বলছি আপনার নেতা তো কুণালদা। আরে আপনি তো আপনাদের কুণালদা কি লিখছেন খুব খারাপ। শুনুন না, আমার একটা ব্যাখ্যা আছে। কি লিখছেন? রাহুল গান্ধী একটু বলতে দাও। না আমি বলছি দলের নেতা তো কুণাল ঘোষ। কেন আমার নেতা হতে যাবে? আমার নেতা মমতা ব্যানার্জি এরকম এটা আপনি এসব এই নাটকটা সুমনদাকে ভালো চলছে, এই নাটকটা সুমনদা খুব ভালো চলছে। এই ডিনার পার্টি হলো, সবাই খাওয়া দাওয়া করলো, আর এখানে এসে ঝগড়া করছে। লাস্ট অঙ্কের আগে অবশ্যই পার্থদার কাছে যেতে হবে, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে অতীতকে, এই যে গোটা আলোচনাটা হলো, কার্যত যে বিতর্কতা হলো কি নিয়ে, অতীত নিয়ে, কে কার সঙ্গে কিভাবে আগে ছিল, কত ঘনিষ্ঠ ছিল, কে ছুরি মেরেছে, এই সমস্ত আলোচনা হলো ইন আ নাটশেল। এবার অতীতকে এই দুপক্ষ কি ভুলতে পারবে? কত দ্রুত রাজনীতির স্বার্থে ভোলা যায়, কত দ্রুত? এটাই প্রশ্ন পরের প্রতিবেদনে। বৃহস্পতিবার রাতের এই ছবি কি নতুন কোনো রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত? 26-এর বিধানসভা ভোটের আগে কি ফের কাছাকাছি আসতে পারে কংগ্রেস এবং তৃণমূল? একদা রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক ছিল, রাহুল গান্ধীর সঙ্গেও কি সেই সম্পর্ক তৈরি হতে পারে? কিন্তু এরই সঙ্গে এই প্রশ্ন উঠছে, যাবতীয় সম্পর্কের ইতিহাস থাকা সত্ত্বেও যেভাবে অতীতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কিংবা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন, তারপর কি সেই আগের সম্পর্ক ফের তৈরি হতে পারে? রাহুল গান্ধী হচ্ছে মোদির সবচেয়ে বড়, আর কিছু বললাম না, বুঝে নিন, सबसे बड़ा टीआरपी सबाई बोले। कांग्रेस का तो अभी कुछ नहीं है, वो सीपीएम का साइन बोर्ड बन गया है। পাল্টা কসবা গণধর্ষণ কাণ্ড থেকে অভয়ার বিচারের দাবিতে বারবার তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেস, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছে। নৈতিক দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, কংগ্রেসের দিল্লি লাইন ও বেঙ্গল লাইন কি তাহলে পৃথক হবে? আদৌ কি কংগ্রেস ও তৃণমূল পশ্চিমবঙ্গে জোট হতে পারে? মমতা ব্যানার্জিকে আমি সাম্প্রদায়িক শক্তি মনে করি, বামকে আমি কখনোই সাম্প্রদায়িক শক্তি বলতে পারি না। আমি এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতী। যদি 26 নির্বাচনের আগে কংগ্রেস আর তৃণমূলের জোট হয়, সেক্ষেত্রে অধীর চৌধুরী কি করবে? যখন যদি হবে তখন কথা বলবো, যদির কথা বলেন নদী, যেদিন হবে সেদিন জিজ্ঞেস করবেন, সেদিন বলে দেবো। এই তানাশাহী এবং সংবিধান ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াকে সবাই মিলে এখানে একই ছাতার তলায় আসতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বভারতীয় ক্ষেত্রে যা ঘটছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ চাইছে 294টি কেন্দ্রে কংগ্রেস যাতে হাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস যদি তৃণমূলের কাছাকাছি যায়, সেসবটি তাহলে সিপিএম কি করবে? আমাদের সঙ্গে সেই সমস্ত দল, ব্যক্তি, গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক হবে পশ্চিমবঙ্গে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। 2024-এর লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনা তৈরি হয়েও তারপর তা ভেস্তে গিয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 2টো আসন ছাড়তে চেয়েছিল। কংগ্রেস তাতে রাজি হয়নি। এবার কি হতে পারে? বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আমার পরবর্তী বক্তা পার্থপ্রতিম বিশ্বাস নিশ্চয়ই মানবেন যে কংগ্রেসে হাইকমান্ড কালচার চলে, আজ থেকে নয়। এবার প্রদেশ কংগ্রেসের বক্তব্য, তাদের রসায়ন, সেগুলো কত সেখানে কাজ করবে? আর বামেদের দিকে যদি আসি, কোনো সন্দেহ নেই দ্ব্যর্থহীন ভাষায় অধীর চৌধুরী বা সৌম্য বলছেন যে তারা বামেদের সঙ্গে যেতে চান ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বলছি সেই চাওয়া হাইকমান্ডের চাওয়ার সঙ্গে কি মিলবে? মিললে তবে সিদ্ধান্ত গৃহীত হয়, আমরা প্রত্যেকে জানি। এবং বহু ক্ষেত্রে এর আগে বিভিন্ন, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য ক্ষেত্রে না, রাজ্যের রাজনৈতিক স্বার্থ, প্রদেশ ইউনিটের রাজনৈতিক স্বার্থ, বহু ক্ষেত্রে জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অবহেলিত হয়েছে। একথা কংগ্রেস নেতারা চোখ বন্ধ করে প্রত্যেকে স্বীকার করবেন। পার্থদার কাছে আমার প্রশ্ন থাকবে যে জোট করে বামেদের ফল খুব একটা ভালো হয়েছে, এ দাবি পার্থদাও করবেন না, শূন্য। কিন্তু এককভাবে লড়লে পরিস্থিতি বামেদের পক্ষে কি আরও খারাপ হতে পারে? না সুমন, সামনের বিধানসভার জোট নিয়ে আলোচনা হচ্ছে, ফলে এই রাজ্যে 15 বছর ধরে চলা তৃণমূল সরকার, তার বিরুদ্ধে যে প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া চলছে, সেটাকে যদি এনক্যাশ করতে হয়, আমার যে ইন্ডিভিজুয়ালি যারা আছেন লড়ছেন, বামেরা তো তার মধ্যে আছেনই, বাম বিজেপি সকলকেই লড়তে হচ্ছে, এমনকি কংগ্রেস প্রত্যেকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে এই জোটের প্রশ্নটা আসছে কোত্থেকে? ফলে এখানে একটা অলিখিত জোট হচ্ছেও বা হয়েও আছে। প্রথম যদি ধরুন যে বিজেপি যে পলিটিক্সটা করে, পোলারাইজেশনের রাজনীতি এখনও করে চলেছে, এই নির্বাচন কমিশন, এসআইআরকে করে, তার যদি বলেন লার্জেস্ট বেনিফিশিয়ারিকে এই রাজ্যে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে
যে এই যে 15 বছর ধরে বিজেপি যে নীতিটা নিয়ে চলছে তাতে যদি তৃণমূল কংগ্রেস বেনিফিশিয়ারি হয় তাহলে তৃণমূলের কি এর চাইতে আর বড় জোট লাগে কিছু? আমার প্রশ্ন হচ্ছে যে এখানে দাঁড়িয়েই যে তৃণমূল কংগ্রেস এখানে সাম্প্রদায়িকতা রাজনীতি এ রাজ্যে ছিল না, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা রাজনীতি তারাই করেছেন, তারাই এনেছেন। সব বুঝলাম, কিন্তু একাধিক ইস্যুতে কংগ্রেসের কাছাকাছি তৃণমূল আসছে না। আমরা বলছি প্রায় একটা ফ্লোর কোঅর্ডিনেশনের মতো ভাবতে পারেন, তৃণমূলের ধর্ণা চলছে, কংগ্রেস এসে যোগ দিচ্ছে। সংসদীয় রাজনীতিতে এরকম অনেক ক্লোজনেস আপনি দেখেছেন, কিন্তু আপনিও জানেন যে ডিনার কিংবা লাঞ্চের টেবিল দিয়ে হচ্ছে যে রাজনীতির জল মাপা সবসময় যায় না। আপনি বলতে পারেন বেবিও ছিলেন, হ্যাঁ অনেকে আছেন। আমি বলছি যে এবার মুশকিল হচ্ছে যে ট্রেনে উঠলেন সবাই দিল্লিতে, মানে দিল্লি যাবো বলে কলকাতা থেকে, মাঝপথে যে কে নেমে যাবেন সেটা তো আপনিও জানেন না। ফলে কিন্তু তাই বলতে আপনি ট্রেনে ওঠাটা বারণ করতে পারেন না। ফলে সেই জায়গায় এখানেও রয়েছে। ফলে এরা চাইছেন যে ন্যাশনাল লেভেলে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে একটা সংগ্রাম করতে, আর এখানে দাঁড়িয়ে ঠিক সেই কাজগুলো করছেন যাতে বিজেপির সুবিধা হয় বা ভাইসে ভার্সা, পুরোটাই। ফলে এখানে দাঁড়িয়ে বামেদের ভূমিকা হচ্ছে যে খুব পরিষ্কার। আজকের আপনি একটু আগে প্রথম অধ্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, একটি নামও বাদ যাবে না। আমরা প্রথম রেফারেন্সে আসা উচিত যে মেয়েটির নাম বাদ গেল, 1 বছর পূর্ণ হলো এই ভোটার লিস্টে, অভয় আরজি করের সেই মেয়েটির নাম। ফলে সেই নাম বাদ কেন গেল, ইট ইজ এ রেফারেন্ডাম। ফলে এখানে দাঁড়িয়ে প্রশ্ন আবারও তৃণমূল এবং বিজেপি এরা যে ক্লোজনেস নিয়ে আসছে, যে সিবিআই ইডি তারা আসলে এই বিচারটা দিতে ব্যর্থ হচ্ছে না। ধরুন 26,000 ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে, এই বিচার ব্যর্থ হচ্ছে সিবিআই ইডি। কোথাও প্রশ্ন উঠবে না যে এই সেটিং আছে কিনা এই দুই শাসক দলের? ফলে এর বিরুদ্ধেই তো মানুষ রায় দিতে চাইছেন, জড়ো হতে চাইছেন। বামেরা আসলে সেই বিরুদ্ধ মতটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বামেরা চেষ্টা করছেন যে যাদের হাত ধরে একসঙ্গে লড়াই করেছেন বেশ কয়েক মাস নয় বছর, সেই কংগ্রেস যদি তৃণমূলের কাছে চলে যায়, ইট ইজ আপ টু দেম। এটা কংগ্রেসের বিষয়। এটা বামেরা এখনো পর্যন্ত চাইছে যে রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে শক্তি যেখানে আছে তাদেরকে একত্রিত করে এই লড়াইটা করা যায়, যাতে তৃণমূলকে সরানো যায়। কারণ 15 বছর রাজ্যের মানুষ বুঝেছে যে প্রথমে ভেবেছিল যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেওয়া যায় বা তৃণমূলকে সরানো যায়। মানুষের এই বিশ্বাস ভঙ্গ হয়েছে যে তৃণমূলকে সরানোর জন্য বিজেপি আর বিশ্বাসযোগ্য এলিমেন্ট নয়, বরং তৃণমূলকে রাখার প্রশ্নে বিজেপি অনেক বেশি ভূমিকা পালন করছেন এবং ধারাবাহিকভাবে রাজ্যে যত রকম ঘটনা ঘটছে 2011 পরে যে কটা ভোট হয়েছে বামেরা এই কথাই স্ট্রিট কর্নার থেকে শুরু করে জনসভায় বলেছেন। মানুষ তো ভোটে তার রিফ্লেকশন হয়নি, মানুষ বিশ্বাস করেন না। সুমন আসেনি, আমি আপনাকে বলছি যে প্রত্যেকটা জিনিসের একটা শেলফ লাইফ বলে বস্তু আছে। ফলে বিজেপি যে পোলারাইজেশনের রাজনীতি করেছে বা তৃণমূল তার পাল্টাটা যেটা করেছে তারও একটা লাইফ ছিল। আমার বিশ্বাস আপনি রাস্তাঘাটের মুড দেখবেন, আজ রাত্রেরও মুড দেখুন রাস্তাঘাটে, এবং গত বছর থেকেও সেখানে দেখবেন মানুষ কিন্তু বিজেপির এই প্রতিশ্রুতি আর তৃণমূলের বলবেন যে বামেদের সেই এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে বলে ক্ষমতার কাছে আপনারা আসতে পারছেন না। ওভার হয়েছেই, যে কারণে বিজেপির সংকটও বাড়ছে ঘরে ভাই বলি। আমি বলছি যে এইটাই হচ্ছে যে ব্র্যান্ডিং হবে বামেদের হচ্ছে যে, আবারও বলছি যে রাজ্যের তৃণমূল বিজেপি বিরুদ্ধে যা শক্তি আছে তাদেরকে একত্রিত করতে হবে, কারণ এরা দুজনে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি। সুন্দর কুম্পাসোনার প্যারোডি গিয়ে এরা ব্রিগেডে ডেকেছিল বামেদের ব্র্যান্ডিং। আমি বলছি শেলফ লাইফের কথা স্যার তুলেছেন, খুব ভালো কথা। আমাকে স্যার একটা কথা বলে দিন, একটা ডেড বডিতে আপনি যদি 10 বার করে স্টেরয়েড ইনজেকশন দেন, ডেড বডিটাকে উঠে দাঁড়াবে না। বামেদের হচ্ছে ওই অবস্থা। আর আপনি পরিষ্কার দেখতে পাচ্ছি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সঙ্গে জোট সঙ্গী একসঙ্গে বসে একাধিক মিটিং করছে, আর এখানে এসে গল্প করছে। কেউ বিশ্বাস করবে? আমাদের রাজ্যে বামফ্রন্ট গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচন একসঙ্গে লড়ে, এক জোট সঙ্গে লড়ে সমানার জব্দ হয়েছে। দেখুন, প্রথমত দিল্লিতে দোস্তি, পশ্চিমবাংলায় কুস্তি, এটা মানুষ মানেনি। 2024-এর নির্বাচনের ফলাফল পরিষ্কার। কিন্তু আমি বলবো কংগ্রেসের কিন্তু অনেক বেশি, মানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুজনই কিন্তু চাইছে সর্বভারতীয় স্তরে বিজেপিকে হারাতে। এবং ওদের যদি মানে বাস্তব রাজনীতির দিকে তাকান, 2001 সালে কংগ্রেস তৃণমূল জোট করেছিল, 2009 থেকে 12 সাল পর্যন্ত কংগ্রেসের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেস ছিল। তৃণমূল কংগ্রেস কিন্তু যদি কাছে আসে, বিজেপির সাথে লড়াইটা অনেক বেশি মানে কঠিন হবে। এই কারণেই আমি বলছি কঠিন হবে। সংখ্যালঘু কঠিন হবে বলছেন, বিজেপির পক্ষে কঠিন হবে। কারণটা হলো সংখ্যালঘু ভোটটা এন্টারটাই মানে একটা জোটের মধ্যে থাকবে।
দ্বিতীয় যেটা, বেশ, আমি আপনার প্রথমটা একবার থামাচ্ছি। অর্ণব, এইটা আজকে অধীর চৌধুরীর ব্যাখ্যা এবং বিশ্বনাথদার প্রথম অংশটা, দ্বিতীয় অংশটাও আমি অবশ্যই পরে শুনবো, কিন্তু প্রথম অংশটা যদি এইভাবে বলি যে সংখ্যালঘু ভোটটাকে কংগ্রেস আর তৃণমূল যদি একসঙ্গে থাকে তাহলে সম্পূর্ণ ইনট্যাক্ট রাখা যায়, এটা তুমি মানবে এই কাছাকাছি আসার অন্যতম বড় কারণ হিসেবে? পুরো আলোচনাটা পার্থপ্রতিমদা যা বললেন এবং বিশ্বনাথদা তারপর যেটা বললেন পুরোটাই একেবারে পশ্চিমবঙ্গ কেন্দ্রিকভাবে চিন্তাটা করা হচ্ছে। ঠিক কথা যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, কিন্তু পশ্চিমবঙ্গের কথা ভেবেই কংগ্রেসের সঙ্গে যাচ্ছে। গতকাল 1 ঘন্টা 12 মিনিটের ওই বিস্ফোরক প্রেস কনফারেন্সের পর আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে একটু আগে অভ্র বলতে উঠেছিল, ওই নির্বাচন কমিশন নিয়ে একটা কথা বলতে গেছিল। আজকে সকালবেলা থেকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটার লিস্ট গায়েব, ওয়েবসাইট থেকে নেই। ভোটার লিস্ট পুরোটা গায়েব হয়ে গেছে কালকে এই অভিযোগটা তোলার পর। এবার আবার হয়তো আপলোড হবে, আবার কি কারচুপি হবে আমরা কেউ জানি না, কারণ কালকে 5 দফা কারচুপির তালিকা দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এবং তারপর আমি তোমার সঙ্গে শুধু যোগ করবো, তুমি একমত হবে, সেটা হচ্ছে যখন এই প্রেস কনফারেন্স চলছে একজন সাংবাদিক রাহুল গান্ধীকে জিজ্ঞেস করেন যে নির্বাচন কমিশনের সেই মুহূর্তে প্রতিক্রিয়া ছিল যে ওনাকে ওথ নিয়ে বলতে হবে। উনি তো পলিটিশিয়ান, ওথের বিষয় নয়। একজন পলিটিশিয়ান, তার কাছে যে তথ্য আছে ঠিক হতে পারে, ভুল হতে পারে, পাবলিক করে দিয়েছেন। জবাব দেওয়ার দায় এবং ক্লারিফিকেশন দেওয়ার দায় নির্বাচন কমিশনই। তাই, একদমই তাই। সুতরাং কালকের ঘটনার পর থেকে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সুমনদা, সেটা কিন্তু অনেক বড় বৃহত্তর একটা বিপদের দিকে তাকিয়ে রয়েছে। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের মতো একটা পবিত্র সংস্থা যারা 1952 সাল থেকে ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করছেন এবং টোটাল সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র ভারতবর্ষ যেখানে পার্লামেন্টারি গণতন্ত্র সাসটেইন করে গেছে। আশেপাশের দেশগুলো দেখুন, হয় সেখানে সরকার পড়ে গেছে, মিলিটারি শাসন এসেছে, অনেক কিছু হয়েছে। ভারতবর্ষে কিন্তু এত দুর্বলতার মধ্যেও এখানে কিন্তু পার্লামেন্টারি গণতন্ত্র টিকে আছে। একটি মাত্র রাজনৈতিক দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা এই নির্বাচন কমিশনকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তাদের বিশ্বাসযোগ্যতা থাকছে না। সেই জায়গায় দাঁড়িয়ে না, কিন্তু অর্ণব, এখানে আমি তোমার সঙ্গে দ্বিমত। এর আগে বহুবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এই অভিযোগ উঠেছে। প্রথম উঠেছে নাকি ভারতবর্ষে? এসআইআর এর প্রসঙ্গ নিয়ে বিরোধী দলের প্রত্যেকে তাই বলে। 2002 সালে যে এসআইআর হয়েছিল তার যে ফাইনাল রেজাল্টটা বেরিয়েছিল, মানে তার যে লিস্টটা বেরিয়েছিল, 3 বছর লেগেছিল, 2005-এ বেরিয়েছিল। 1 মাস 2 মাসের মধ্যে এই জিনিসটা হয়নি। এবং যে অভিযোগগুলো বারবার করে উঠছে এবং কোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, সেই জায়গায় তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে আমি যদি বিচার করি, সবথেকে বেশি অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল তিনি হচ্ছেন নবীন চাওলা। তাকে মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচন কমিশনার করা হয়েছিল। শুধু ব্যক্তির সমস্যা নয়, আমি বলছি যে গণেশ তার নেতৃত্বে 2009 ভোট হয়েছিল, 2-1 হয়ে গেছে সংখ্যাটা। ওখানে সরকার পক্ষে 2 জন, একজন হচ্ছে বিপক্ষে। এইটা সমস্যাটা নয়, সমস্যাটা হচ্ছে ক্যাটেগরিক্যালি। আমি বলছি যে একটা অর্গানাইজেশন হিসেবে তার যে নিরপেক্ষতা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, খুব চ্যালেঞ্জ জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি বলছি যে পার্থদা বললেন এরকম কথা, আচ্ছা 34 বছরে 40,000 কংগ্রেস কর্মী তো খুন হয়েছে 1977 থেকে 2011 পর্যন্ত, এবং এই কথাগুলো বারবার করে কংগ্রেসই বলেন। তারপর তারা যদি একজোট হতে পারেন, যে তৃণমূলের বিরুদ্ধে যদি তারা একজোট হতে পারেন, তাহলে আজকে এরকম যখন আরো বড় একটা বিপদের পরিস্থিতি, গ্রেটার ইভিল কোনো একটা শক্তি, তাকে আটকানোর জন্য সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দুটো দল তারা কাছাকাছি আসতেই পারে। এবং সেটার জায়গাটা হচ্ছে শুধুমাত্র দল নয়, আমি বলছি মানুষের চাহিদাও সে জায়গায় থাকতে পারে। আর বারবার করে বিশ্বনাথ ওই মুসলিম ভোটে নিয়ে যান। আমি শুধু একটু মনে করি, উনি সেটা জানেন, জেনেও কেন বলেন আমি জানি না, মুসলিম ভোটের পুরোটা তৃণমূল কংগ্রেস পায় এরকম কিন্তু নয়, পুরোটাই তৃণমূল কংগ্রেসে যায় এরকম নয়। ওই জন্যই তো কংগ্রেস এবং তৃণমূল এক হলে যে ওই একেবারে একদিকে থাকবে। কারণ হচ্ছে 3টে জেলায় কংগ্রেসের এখনো পর্যন্ত স্ট্রং বেস রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর জেলায় তো বললেন। কিন্তু আমি বলছি যে যখন যদি এটা আমরা এখন যদিতে রয়েছে, সত্যি যদি কোনো জোট হবে কিনা বা আন্ডারস্ট্যান্ডিং অন্য কিছু হবে কিনা আমরা জানি না। যদি এই জায়গায় আসে পারসেপশন তৈরি হতে পারে, একটা পারসেপশন তৈরি হতে পারে, যে পারসেপশনের জায়গা থেকে আমরা ভারতীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য, একটা বৃহত্তর বিপদকে আটকানোর জন্য আমরা জনগণের সামনে নিয়ে যেতে পারি মানুষকে, সেই ম্যান্ডেটকে নিয়ে যেতে পারি। সেখানে প্রথম কথা হচ্ছে যে অর্ণব যে কথাটা বললো, হ্যাঁ সিপিএম এর বিরুদ্ধে তো লড়াই হয়েছে, সংগ্রাম 34 বছর লড়াই হয়েছে, কিন্তু তারপরে এই সিপিএম এর হারমাতদের দলে নিয়ে তো আবার আমাদের নেতা খুন করা হয়েছে। এই দলে দলে সিপিএম এর যারা হারমাত, পাড়ায় পাড়ায় তাদেরকে যারা গ্রহণ করেছে, সেটা তো তৃণমূল কংগ্রেসই।
খুব দ্রুত রাহুল গান্ধী যে দাবি করেছে এই দেখুন জানতো আমি বলছি পরিষ্কার যদি ইলেকশন দিতে ভয় পাচ্ছে কেন আমি দেখিয়ে দিচ্ছি